সংসদ নির্বাচনে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে জামায়াতে ইসলামী বেশ আলোচনায় এবার এসেছে। কৃষ্ণ নন্দী, ওনার নাম, খুলনা 1 আসনে। নানা রকম মন্তব্য করে তিনি আলোচনায় থাকছেন। তিনি তার হিন্দু ধর্মের স্লোগানের সাথে দাঁড়িপাল্লাকে মিলিয়ে স্লোগান যেমন দিচ্ছেন, তিনি এখন আবার আল্লাহর দূত হয়েছেন, দূত হিসেবে এসছেন, এরকম মন্তব্য করছেন। দুদিন আগে তিনি একটা জনসভায় বলছেন, আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান আপনাদের মাঝে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহর তরফ থেকে দূত হিসেবে আমাকে এখানে পাঠিয়েছেন, না হলে আমি কেন আপনাদের পাশে আসব, কী জন্য আসবো? আল্লাহর তরফ থেকে দূত হিসাবে কৃষ্ণ নন্দীকে পাঠানো হয়েছে। কথাগুলো এইরকম। এসব বলা দূরে থাকুক, ন্যূনতম লজ্জা কিংবা আত্মসম্মান বোধ যদি থাকতো, কৃষ্ণ নন্দীরা জামায়াতের এমপি নমিনেশন নিতেন না। আমি আবারও বলছি, ন্যূনতম আত্মসম্মান বোধ যদি থাকতো, ন্যূনতম লজ্জা যদি থাকতো, তাহলে তারা জামায়াতের মনোনয়ন নিতেন না, আরও অনেককে দিলেও। এটা জাস্ট একটা নির্বাচনের ডিল, লোভের ডিল, এমপি হওয়ার ডিল। কেন বলছি? জামায়াতে ইসলামীতে অনেকবার বলেছে এগুলো, রুকন হওয়া নিয়ে প্রধান শর্তর মধ্যেই আছে আপনাকে পারফর্মিং মুসলিম হতে হবে, মুসলিম হলেই হবে না। এখন জামাতের রুকনরা কতটা পারফর্মিং মুসলিম সেটা আরেক আলোচনা। আমার এটাকে অনেকে মিসকোট করছেন, এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। প্রচুর দেখা আছে, কিন্তু কাগজে যেটা লেখা আছে আমি কাগজে লেখার কথা বলছি। সুতরাং রুকন হওয়ার জন্য, রুকন আবার সদস্য, এটা একরকম সদস্য, এটা নিয়ে অনেকে চিট করছেন যে অমুসলিমরাও তো জামাতের সদস্য হতে পারে। উত্তর হচ্ছে না, রুকন হতে পারে না, তারা সহযোগী সদস্য হতে পারেন। এবং যে কেউ কনস্টিটিউশন যদি পড়েন তাহলে দেখবেন সদস্যরা, আমরা ছোটোবেলায় বলতাম খেলার মধ্যে, দুধ ভাতের মতো, তারা দুধ ভাতের মতো। কারণ রুকনরাই যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করেন, তার আমিন নির্বাচন, কেন্দ্রীয় কমিটি নির্বাচন, মানে দল পরিচালিত হয় রুকনদেরকে দিয়ে। তার মানে কোনো অমুসলিম, সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যিনি হন না কেন, তিনি কোনোদিন জামাতের কেন্দ্রীয় কোনো কাজে পার্টিসিপেট করতে পারবেন না। তিনি সর্বোচ্চ সহযোগী সদস্য হতে পারবেন, তাও এটা মানে অনেক আগে থেকে ছিল তা না, এটা সাম্প্রতিক সময়ে এটা নিয়ম করা হয়েছে। কৃষ্ণনন্দীরা এমপি হতে পারেন বা আরও কেউ হতে পারেন, কিন্তু জামাতের সদস্য, কেন্দ্রীয় সদস্য রুকন হয়ে জামাতের পুরো ভেতরে যে কাজ সেটা পার্টিসিপেট করার যোগ্যতা তাদের নাই। এটা অত্যন্ত অবমাননাকর, এটা অত্যন্ত হিউমিলিয়েটিং। আমি প্রায়ই বলি, বিজেপিরও শর্ত, মানে হওয়ার সদস্য হওয়ার শর্ত হচ্ছে তাদের 3টা আর্টিকেলকে রিলাই করতে হবে, এবং সেগুলো যদি রিলাই করে বয়স 18-র বেশি হলে তিনি বিজেপি সদস্য হতে পারেন। ওই 3টা আর্টিকেলের মধ্যে গণতন্ত্রের কথা আছে, গান্ধীবাদের কথা আছে, ডাইভার্সিটির কথা আছে, শুধুমাত্র অ্যানশিয়েন্ট নলেজ কালচার, এক ধরনের ইঙ্গিত আছে হয়তো হিন্দুত্ববাদের প্রতি বা হিন্দু ধর্মের প্রতি, কিন্তু কোথাও কোনোভাবেই এই শর্ত নাই, কোনোভাবেই এই শর্ত নাই। বিজেপির সদস্যতা বটে, বিজেপির প্রেসিডেন্ট হওয়া টেকনিক্যালি সম্ভব, অন্তত কাগজে কলমে, হিন্দুর মানে মুসলিম বা অন্য কোনো ধর্মাবলম্বীদের ক্ষেত্রে। কিন্তু বিজেপির এই পরিস্থিতি, মানে তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে, কিন্তু তাদের কনস্টিটিউশন স্টিল ডেমোক্রেটিক। আর মানে জামায়াতে ইসলামীর এই ধরনের একটা ব্যবস্থা করে রেখেছে, এবং ওখানে গিয়ে আবারও বলছি, কোনো মানুষের ন্যূনতম লজ্জা এবং আত্মসম্মান বোধ থাকলে জামাতের হয়ে ইলেকশন করতেন না। কারণ তাদেরকে এখানে আমরা প্রায় বলি না, 2nd ক্লাস বা 3rd ক্লাস সিটিজেন, বাইরে গেলে সবাইকে সব রকম অধিকার দেওয়া হয় না। জামাতের কনস্টিটিউশন এই দলের অভ্যন্তরে সকল নাগরিককে, মুসলিম ছাড়া সকল নাগরিককে 2nd বা 3rd ক্লাস সিটিজেনের মতো করে রাখছে, অত্যন্ত বৈষম্যপূর্ণ। এবং এই প্রশ্ন আমাদের আসলে করা উচিত যে এই কনস্টিটিউশন কীভাবে রেখে একটা দল বাংলাদেশের রাজনীতি করতে পারে। এগুলো অসাংবিধানিক, সংবিধানের সাথে সাংঘর্ষিক। কৃষ্ণনন্দীরা বিরাট সাহস দেখে, বিরাট বুক ফুলিয়ে কথাবার্তা বলছেন যে এটা বিরাট ঘটনা ঘটে গেছে। ওই স্পিচে তিনি বলছেন সারা দুনিয়া এদিকে তাকিয়ে আছে। সামান্যতম জ্ঞান থাকলে, সামান্যতম লজ্জা থাকলে বুঝতেন মানুষ হিসাবে তাকে জামাত আসলে কোথায় রেখেছে। এই লজ্জা নিয়ে অন্তত বুক ফুলিয়ে কথা বলা দূরে থাকুক, জামাতের হয়ে ইলেকশন করতে আসতেন না।